এবার সিঙ্গুরে নির্বাচনী সভা করলেন নরেন্দ্র মোদী। 860 কোটি টাকার ঘোষণাও করলেন। বিজেপি স্থানীয় মানুষের বাড়ি বাড়ি ঘুরে কৃষকদের ডেকে এনে মঞ্চের প্রথম সারিতে বসালেন। মানে হিউজ মিডিয়া কভারেজ হলো। কিন্তু বাঙালি বুঝলই না সিঙ্গুরে টাটারা আবার ফিরে আসবে কিনা। বাংলায় শিল্প নেই বলে বাংলায় পরিবর্তন দরকার বলেও দাবি করলেন মোদী। এটা ঠিক যে বাংলায় শিল্পের খুব দরকার, কিন্তু দীর্ঘদিন পাশের রাজ্য বিহারে ক্ষমতায় থেকেও কেন একটাও শিল্প হয়নি? কেন আসামে কোনো শিল্প হয়নি? বিহারে যদি শিল্প হতো তাহলে এই রাজ্য সহ অনেক রাজ্যের বেকারত্বে বিহারিরা যে ভাগ বসিয়েছে সেই ভাগটা বসাতো না, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পেয়ে যেত। বিহারিরা খুব কম পয়সায় বেশি কায়িক পরিশ্রম করে অন্যান্য রাজ্যে চাকরি করে, সেটা হতো না, তারা বিহারেই চাকরি পেত। সেটা তো হয়নি। ত্রিপুরায় কতগুলো শিল্প হয়েছে তা আমাদের ত্রিপুরার দর্শকেরাই কিন্তু বেশি ভালো বলতে পারবেন। আসলে ভোট আসলে মোদী সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে আগে সেখানকার পোশাক আশাক বেশভূষা ধারণ করেন, সেই রাজ্যের সাথে কতটা তার গভীর সম্পর্ক, সেই সেন্টিমেন্ট দিয়ে নানা গালভরা প্রতিশ্রুতি দেন এবং স্থানীয় ভাষাকে বিকৃত করে স্বপ্নের সওদাগরি করে ভোট পাওয়ার একটা প্রাণপণ চেষ্টা করেন। গত বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন, সোনার বাংলা গড়ে দেবার কথা বলেছিলেন। বাংলায় পরিবর্তন হলেই বাংলায় শিল্পায়ন সম্ভব বলে সিঙ্গুরে এসে বললেন। তার আগে বলেছিলেন আসল পরিবর্তন তারা আনবেন। কিন্তু এবার তিনি বললেন যে সিঙ্গুরে শিল্পায়ন করবেন তিনি। বাংলায় শিল্পায়নে খরার কথাও তিনি বললেন। আজকে থার্ড আইতে আমরা প্রধানমন্ত্রীর শিল্পায়নের সংক্রান্ত যে কথাবার্তা তারই একটা পোস্টমর্টেম করতে চলেছি। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজ আসতে একটু দেরি হলো, এখন একটু অনিয়মিত হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রচুর কাজের চাপ। এবং কাজের চাপ শুধু বলবো না, পাহাড় প্রমাণ কাজ নিয়ে বসে আছি আমরা। সেই জন্য সব অনুষ্ঠান হয়তো সবসময় অ্যাকিউরেট টাইমে আসছে না, কিন্তু তবু আমরা চেষ্টা করছি প্রতিদিন আপনাদের পাশে থাকার, আপনাদের কাছে আসার। বাংলার শিল্পায়নে খরা চলছে বলে মোদির ভাষণ, সেটা 100% সত্য। সত্যিই বাংলায় কিন্তু শিল্পায়নে খরা চলছে, কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পায়নে পশ্চিমবঙ্গকে শীর্ষস্থান দিয়েছেন এই নরেন্দ্র মোদীর সরকারই। এই কথাটা মোদীজি কেন চেপে গেলেন তা সত্যিই বোঝা গেল না। হ্যাঁ, এ কথা ঠিক যে শ্রমনিবিড় বড় বড় কলকারখানা বাংলায় হয়নি। বিধানচন্দ্র রায়ের আমলের পর ব্যতিক্রম শুধু হলদিয়া পেট্রোকেমিক্যালস। তবে সারা পৃথিবীতেই শ্রমনিবিড় শিল্পের একটা খরা শুরু হয়েছে 90-এর দশক থেকে, বলা যায় 80-র দশকের মাঝামাঝি থেকেই। সারা পৃথিবীতে বড় শিল্প হচ্ছে না। কম্পিউটারাইজ মেশিনারি, রোবোটিক টেকনোলজির দাপটে শ্রমনির্ভর শিল্প শ্রমনির্ভর শিল্প সারা পৃথিবীতেই এখন অচল। এখন তো আবার এআই এসে গিয়েছে। তাই শিল্পায়নে একটা কারখানায় বহু লোক কাজ করবেন, গল গল করে চিমনি থেকে ধোঁয়া বেরোবে, আর শ্রমিকেরা ডাংরি পরে তারা সাইকেল নিয়ে বেরোবে। এই দৃশ্য কিন্তু এখন সারা পৃথিবীতেই অচল। সারা পৃথিবীতে কিন্তু এই দৃশ্য আর দেখা যায় না। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যারা বড় বড় শিল্পে উন্নতি করেছে, তারা সময়ের সাথে নিজেদের আধুনিকীকরণের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে জোর দিয়েছে। তবে খনি বা অন্য কয়েকটি সেক্টর ছাড়া শ্রমনিবিড় শিল্প আর কোথাও নেই। পশ্চিমবঙ্গই বা তার ব্যতিক্রম হবে কিভাবে? বামফ্রন্ট সরকারের যে ভুল শিল্পনীতি, তার খেসারত দিতে হচ্ছে। জঙ্গি শ্রমিক আন্দোলন, কথায় কথায় বন্ধ, ধর্মঘট, অবরোধ, চাক্কা জ্যামের মতন আত্মঘাতী কিছু সিদ্ধান্তের ফলে বাংলা থেকে অনেক আগেই শিল্পপতিরা কিন্তু হাত গুটিয়ে নিয়েছিলেন। সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরি হলো, মেরে কেটে 500-600 জন সেখানে চাকরি পেতেন। এখনকার যা টেকনোলজি এসেছে, একটা গাড়ি কারখানায় 400 লোকের বেশি লাগে না। আমি ধরে নিচ্ছি সেখানে 500 জন চাকরি পেতেন। কিন্তু কত মানুষের উর্বর জমি চলে যেতে বসেছিল, সেই হিসেব যদি কষা যায়, তাহলে দেখবেন যে মমতা ব্যানার্জি সেদিনকে সেই মরণপণ আন্দোলন কতটা যুক্তিসঙ্গত ছিল। তবু সেই আন্দোলনকে নিয়ে শহুরে মানুষকে খেপিয়ে তুলেছিল তৎকালীন বামফ্রন্ট এবং একটি সংবাদপত্র গোষ্ঠী। আজ যদি সিঙ্গুরে ন্যানো কারখানা হয়েই যেত, তাহলে কি হতো? বাংলায় শিল্পের জোয়ার আসতো। শিল্পের জন্য নেওয়া 3 ফসলি জমি টাটার হাতে চলে যেত, কারখানাও বন্ধ হয়ে পড়ে থাকতো। ন্যানোর প্রোডাকশন নেই, না কৃষি হতো না শিল্প হতো।
টাটার ন্যানো গাড়ি কারখানা আজ খণ্ডহর হয়ে পড়ে থাকতো সিঙ্গুরের ময়দানে। যে 400-500 মানে যে 400-500 জন চাকরি পেতেন তাদের চাকরিটাও চলে যেত। যদিও সেদিন বিজেপি মমতা ব্যানার্জির আন্দোলনে সামিল হয়েছিলেন। রাজনাথ সিং উড়ে এসেছিলেন দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সলিডারিটি জানাতে। আজ বিজেপি সেই অবস্থান থেকে সরে গিয়েছে। বামেরা তাদের নিজের অবস্থানে আছে। তারা বলছে শিল্প করতে গেলে কৃষি জমি কাটতেই হবে। এই অবস্থানে বামেরা অনড়, কিন্তু বিজেপি সরে গিয়েছে সেই অবস্থান থেকে। মমতা ব্যানার্জিও কিন্তু অনড় রয়েছেন। মমতা ব্যানার্জি তার জোর করে জমি কেড়ে নেওয়ার সিদ্ধান্তের যে সরকারি সিদ্ধান্ত, তার বিরুদ্ধে তিনি এখনো অনড় আছেন। বামেরা অনড় আছে, মমতা ব্যানার্জি অনড় আছে, শুধু বদলে গিয়েছে বিজেপি। কারণ বিজেপি এখন বেনিয়াদের সরকার। বিজেপি মানে মূলত বিজেপি চলে 2-3টে শিল্প গোষ্ঠীর মানে দ্বারা। তারাই কিন্তু বিজেপিকে চালাচ্ছে। এখন আর আরএসএস বিজেপিকে কতটা চালায় আমরা জানি না। আম্বানি আদানিরা যা বলে সেইভাবেই চলে বিজেপি। তাই এখন বিজেপি সরকার তাদের মানে যে সিদ্ধান্ত ছিল সেই অভিমুখ থেকে তারা ঘুরে গিয়েছে। তারা এখন টাটার পক্ষে চলে গিয়েছে। সেদিন তারা মমতা ব্যানার্জির পক্ষে ছিলেন, আজ তারা টাটার পক্ষে চলে গিয়েছে। যাকে টাটারা চলে যাওয়ার সময় যে মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়েছিল, আজ সেই টাটারাই কিন্তু পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। নরেন্দ্র মোদী বাংলায় এসে বেমালুম তা চেপে গেলেন। প্রায় 850 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করলেন। সেই প্যাকেজে বাংলার কি লাভ হবে সে কথা কিন্তু উজ্জ্বলই থেকে গেল। সব মিলিয়ে আসছি একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতের সম্প্রচার থার্ড আই। দেখুন, ভোট এলেই যেমন ইডি সিবিআই আসে, তেমনি আসে মোদি সাহেরা। শুধু বাংলায় নয়, ভারতের সব জায়গায় একই চিত্র। সর্বত্রই এরা গাল ভরা প্রতিশ্রুতি দেন, শিলান্যাস করেন, সেই শিলায় শ্যাওলা জমে, ভোট মিটে গেলে আর ফিরেও তাকান না সেদিকে। রাজ্যে রাজ্যে আইআইটি, 100টা স্মার্ট সিটি, বিহারের এইমস, এরকম অজস্র উদাহরণ কিন্তু দেশ জুড়ে ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে শিল্পায়নের থেকেও যদি চিত্তরঞ্জন, কাছড়াপাড়া, লিলুয়া রেল কারখানা, ব্যাংক, জীবন বীমা সহ কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে শূন্য পদে লোক নিয়োগ করে দিতেন, তাহলে কিন্তু বাংলার বেকার সমস্যা অর্ধেক হয়ে যেত। প্রচুর মানুষ কিন্তু শূন্য পদের জন্য অপেক্ষা করছেন। ব্যাংকে, রেলে, জীবন বীমায়, কোথায় নয়, সর্বত্রই লোকের শর্টেজ। এবং অল্প লোক দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার যে প্রবণতা, সেটা এই সরকারের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। ফলে এইখানে শূন্য পদে লোক নিয়োগ যদি হতো, তাহলে কিন্তু বাংলার বেকার সমস্যা অর্ধেকের বেশি কমে যেত। উত্তরবঙ্গের যে চা শিল্প, তার পাশে যদি একটু দাঁড়াতেন মোদি, তাহলেও কিন্তু অনেক মানুষের কাছে কাজ হতে পারত। তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হয়ে দুহাত উজাড় করে যা দিয়েছেন, সেই আম্বানিকেই দিয়েছেন আর আদানিকেই দিয়েছেন। সাধারণ মানুষ পেয়েছে কি? বিভিন্ন লাইনে দাঁড়ানোর যন্ত্রণা, গ্যাস, ডিজেল, পেট্রোল সহ ওষুধপত্র থেকে শুরু করে কেবল টিভি, মোবাইলের খরচ, এগুলো অত্যধিক বেড়ে গিয়েছে, বহুগুণ বেড়েছে। তাই স্বপ্নের সওদাগরি যতই করুন নরেন্দ্র মোদী, তাতে বঙ্গ বিজেপির অন্তত নবান্নে যাওয়া এবারও হচ্ছে না। এসব গালভরা প্রতিশ্রুতির বদলে শুভেন্দু দিলীপদের যদি মুসলমানদের আক্রমণ করা থেকে আটকাতেন, সংগঠনে মন দিতে বলতেন, তাহলে হয়তো 77 থেকে বেড়ে 90 হতে পারত। কিন্তু মোদী আসুন বা অমিত শাহ, ইডি আসুক বা সিবিআই বা নির্বাচন কমিশন, তাতে বিজেপির 55-র বেশি আসন পাওয়া মুশকিলে নেই, নামুমকিন। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।